আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার নিয়ে কথা বলবো, যে ব্যাপারটার সাথে আপনাদের কম বেশি সবারই হয়তো নিজেদের এসইও ক্যারিয়ারের কোনো না কোনো পর্যায়ে মোকাবেলা করতে হবে বা ইল কাম অ্যাক্রস এটার আশপাশে। সেটা হলো লিঙ্ক কেনা। আমরা যখন এসইওর এই কোর্সটা শুরু করি তখন আমি আপনাদের বলেছিলাম যে গুগলের একটা গাইডলাইন আছে এসইও এক্সপার্টদের জন্য, এবং এই গাইডলাইনের মধ্যে গুগল বলেছে যে ব্যাকলিঙ্ক কেনা বেচা করা ঠিক না। আপনি যদি ব্যাকলিঙ্ক কোথাও থেকে পাওয়ার জন্য তাকে টাকা দেন সরাসরি ব্যাকলিঙ্কটা নেওয়ার জন্য, এটা গুগলের গাইডলাইনের এগেইনস্টে। এটা ইললিগাল কিছু না, আপনাকে পুলিশ ধরবে না, বাট এটা গুগলের গাইডলাইনের এগেইনস্টে। এবং এটা যদি আপনি অনেক করেন এবং যদি গুগল এটা ধরে ফেলতে পারে, সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট একটা পেনাল্টি পাইতে পারে, যে পেনাল্টিটার নাম আমরা জেনেছিলাম আনন্যাচারাল লিঙ্ক পেনাল্টি। আপনার ব্যাকলিঙ্ক ন্যাচারাল না, আনন্যাচারাল, যেহেতু আপনি টাকা দিয়ে কিনে আনছেন, তো এটাকে বলে আনন্যাচারাল লিঙ্ক পেনাল্টি। ইন রিয়ালিটি অনেক মানুষ ব্যাকলিঙ্ক কিনে, এবং অনেক এসইও এক্সপার্টের নিজের অনেক এসইও এক্সপার্টকে আমি যেটা করতে দেখি, তারা টেকনিক্যাল এসইও নিজে করে, অন পেজ এসইও নিজে করে, কিন্তু অফ পেজ এসইওর সময় তারা স্পেশালি অফ পেজ এসইওর ব্যাকলিঙ্ক পার্টটার সময় সাইটেশনও অনেক সময় তারা নিজেরা করে। আমি যেরকম নিজে কখনো সাইটেশন করি না, আমি সবসময় সার্ভিস কিনি, অনেকে নিজে করে। এবং তারপরে ব্যাকলিঙ্কের সময় আমি অনেককেই দেখি ব্যাকলিঙ্ক কিনতে। আমি রেকমেন্ড করতেছি না আপনাদের ব্যাকলিঙ্ক কিনেন, কারণ নিজে যখন আপনি ব্যাকলিঙ্ক বানাবেন ওটার কোয়ালিটি যত ভালো হয়, আপনি যখন কিনবেন তখন কখনোই ওই ব্যাকলিঙ্কের কোয়ালিটি সেম হয় না। কেনার সময় সবসময় ব্যাকলিঙ্কের কোয়ালিটি একটু খারাপ হয়। বাট তারপরেও যদি এমন কোনো সিচুয়েশন আপনার চলে আসে যে যখন আপনার ব্যাকলিঙ্ক কিনতে হবে, অথবা আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলেই যে আমি তোমাকে আলাদা বাজেট দিচ্ছি, তুমি যাও ব্যাকলিঙ্ক কিনো, এরকম সিচুয়েশনও হয়। এরকম যদি হয়, সেই ক্ষেত্রে কিছু ব্যাপার আপনার মাথায় রাখতে হবে কেনার সময়, যে ব্যাপারগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। আমি একটা এক্সাম্পল এখানে ওপেন করে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন ফাইভার। আমি ব্যাকলিঙ্ক লিখে সার্চ দিছি, হাজার হাজার লাখ লাখ গিগ যেখানে মানুষ ব্যাকলিঙ্ক বেচতেছে। সো কোটি কোটি ব্যাকলিঙ্ক বিক্রি হয় প্রত্যেক দিন, এবং অনেক মানুষ ব্যাকলিঙ্ক কিনে। ব্যাকলিঙ্ক কিনে ভালো রেজাল্টও পায় অনেক মানুষ। সো ব্যাকলিঙ্ক কিনলে যে কাজ হয় না এমন না, জাস্ট একটু রিস্ক থেকে যায় যে গুগল ধরে ফেলতে পারে। ব্যাকলিঙ্ক যখন আপনি কিনবেন তখন আপনার কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে। প্রথম ব্যাপারটাই হইল স্প্যাম স্কোর। আপনি যেই ওয়েবসাইটটা থেকে ব্যাকলিঙ্ক নিচ্ছেন, ওই ওয়েবসাইটটা কি স্প্যামি ওয়েবসাইট নাকি নর্মাল ওয়েবসাইট, এটা আপনার বুঝতে হবে। এটা কীভাবে বুঝে? আমি যদি স্প্যাম স্কোর চেকার লিখে সার্চ দিই, অনেক ওয়েবসাইট পাবো আমি যেসব জায়গায় চেক করা যায়। সবাই মজের এপিআই ইউজ করে, moj.com খুব জনপ্রিয় একটা এসইও ওয়েবসাইট, এবং ওই ওয়েবসাইট থেকে আমরা জানতে পারি যে একটা ওয়েবসাইটের স্প্যাম স্কোর কত। আপনি যে কোনো স্প্যাম স্কোর চেকার টুল ব্যবহার করতে পারেন, বাট মেইন যে কোম্পানিটা এটা বানিয়েছে এই সিস্টেমটা, তাদের নাম হলো মজ। এরা সবাই, অন্যান্য যত ওয়েবসাইট আছে সবাই এই মজের সিস্টেমটাই ব্যবহার করে, যে কোনোটা ইউজ করলেই হয়, তেমন কোনো সমস্যা নেই। সো স্প্যাম স্কোরে চলেন আমরা একটা ওয়েবসাইট দিই। এই ওয়েবসাইটটা আমরা স্প্যাম স্কোরে পেস্ট করলাম, আই এম নট আ রোবট লিখলাম, চেক দিলাম। ও আমাকে বলতেছে যে স্প্যাম স্কোর 1%। এটার মানে হইল এই ওয়েবসাইটটা স্প্যামি ওয়েবসাইট না, এই ওয়েবসাইটটা বেশ ভালো ওয়েবসাইট, এটা আমাদের চেক নাম্বার 1। যদি এই ওয়েবসাইটটা বাজে ওয়েবসাইট হয়, তাহলে আমরা কখনোই এই ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক কিনবো না। আমরা যদি ফাইভারে যে অমুকের কাছ থেকে ব্যাকলিঙ্ক কিনতে যাই, ওর কাছে তো আমরা ফার্স্টে জানতে যাবো তুমি আমাকে কোন কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক দিবা। ও যখন আমাকে লিস্ট দিবে, ওই লিস্টের মধ্যে যদি এই ওয়েবসাইট থাকে, আমরা এটা নিব, কারণ এটার স্প্যাম স্কোর কম। স্প্যাম স্কোর যখনই আমরা দেখব 20%-এর বেশি হয়ে গেছে, তখন আমরা ওই ওয়েবসাইট অ্যাভয়েড করার চেষ্টা করব। ঠিক আছে, 1 নাম্বার। সেকেন্ড, ডিএ এবং পিএতে আমি খুব একটা বদার্ড না, ডিএটাই আপনার দেখতে হবে মূলত। ডিএ স্ট্যান্ডস ফর ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি এটাও মজের বানানো একটা সিস্টেম, গুগলের বানানো কিছু না, কিন্তু মজ আরেকটা কোম্পানি যারা এই ধরনের কাজকর্ম রেটিং দেয়। সো মজ একটা সিস্টেম বানিয়েছে অনেক আগে, 10-15 বছর আগে ওরা একটা সিস্টেমটা বানিয়েছে, যে একটা ওয়েবসাইট কত পাওয়ারফুল এইটা বোঝার যে সিস্টেম, এটাকে ওরা বলে ডোমেইন অথরিটি। মানে হইল ওই ওয়েবসাইটের যে ডোমেইনটা ওটা কত স্ট্রং। forbes.com-এর ডোমেইন অথরিটি 99, প্রথম আলোর ডোমেইন অথরিটি মনে করেন 90, খালিদ farhan.com-এর ডোমেইন অথরিটি হয়তো 10 বা 20, কারণ আমরা অত বড় অথরিটি না। অ্যাকচুয়ালি আমরা চেক করে দেখি আসেন যে খালিদ farhan.com-এর ডোমেইন অথরিটি কত, কম হবে সাধারণত, যেহেতু আমরা অত বড় নাম না। সো যত পাওয়ারফুল একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি তত বেশি। যত দুর্বল একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি তত কম। আমাদের এই ক্ষেত্রে উদ্দেশ্য থাকবে যত বেশি পাওয়ারফুল ডোমেইন অথরিটিওয়ালা ওয়েবসাইট থেকে আমরা ডোমেইন নিতে পারি, তত আসলে ভালো। এটার কোনো রুল নাই যে ডোমেইন অথরিটি 20 হইলে কি আমরা নিব নাকি নিব না, এরকম কোনো রুল নাই। বাট আপনি চাবেন যে যত বেশি পাওয়ারফুলওয়ালা থেকে নেওয়া যায় তত আসলে ভালো। ঠিক আছে, সো এই ডোমেইন অথরিটি ব্যাপারটা মাথায় রাখবেন। সো এখন পর্যন্ত আমরা 2টা জিনিস শিখছি যখন আমরা ব্যাকলিঙ্ক নিব। একটা হলো যে খালিদ farhan.com-এর ডোমেইন অথরিটি 20, একটা হলো স্প্যাম স্কোর কম থাকতে হবে 20%-এর, আরেকটা হলো ডোমেইন অথরিটি যত বেশি পাওয়া যায় তত ভালো। 2টা ব্যাপার। থার্ড যে ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে,
মনে করেন এই ওয়েবসাইটটা থেকে ব্যাকলিঙ্ক নিব নাকি আমরা বোঝার চেষ্টা করতেছি। থার্ড যে ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে, এই ওয়েবসাইটের ইউআরএলটা আপনি কপি করবেন, এসিএম রাশে আসবেন, পেস্ট করবেন ব্যাকলিঙ্ক অ্যানালিটিক্সের ভিতরে, পেস্ট করে সার্চ দিবেন এবং যেই জিনিসটা আপনি দেখবেন, সো এসিএম রাশেরও কিন্তু নিজেদের একটা ডোমেইন অথরিটি টাইপ স্কোর আছে, ওরা এটাকে বলে অথরিটি স্কোর, বাট এসিএম রাশের অথরিটি স্কোর কেউ ইউজ করে না, সবাই মজেরটা ইউজ করে, যেটা হলো ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি যা জিনিস, এসিএম রাশের যেটা অথরিটি স্কোর, একই জিনিস এসিএম রাশ কপি করার চেষ্টা করছে, ওরাও র্যাঙ্ক করে, বাট ওদের র্যাঙ্কে গিয়ে কেউ দাম দেয় না। এইচরেফস নামে আরেকটা টুল আছে, ওই টুলেরও একটা ডোমেইন অথরিটির সিস্টেম আছে, ওরা বলে ডিআর, ডোমেইন রেটিং, এবং ওইটাও অনেকে ইউজ করে। আমি সাধারণত মজেরটাই ইউজ করি এবং আমি মজেরটাই সবাইকে ইউজ করতে বলি। যাও, দুইটা পয়েন্ট আমরা এখন পর্যন্ত দেখেছি, স্প্যাম স্কোর কম থাকতে হবে, ডোমেইন অথরিটি বেশি থাকতে হবে। থার্ড পয়েন্ট হলো আউটবাউন্ড ডোমেইন যত কম থাকে তত ভালো। এটার মানে কি? এটার মানে হইল এই ওয়েবসাইটটা এখন পর্যন্ত কতজনকে ব্যাকলিঙ্ক দিছে। আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটা টোটাল তার সব পেজ মিলায় 6 জনকে ব্যাকলিঙ্ক দিছে, খুব কম। কিছু কিছু ওয়েবসাইট আমরা দেখি 500 জনকে ব্যাকলিঙ্ক দিছে, বা 5000 জনকে ব্যাকলিঙ্ক দিছে, বা 50,000 জনকে ব্যাকলিঙ্ক দিছে। ওই ওয়েবসাইটগুলো থেকে আমরা ব্যাকলিঙ্ক কিনবো না, কারণ ওদের ব্যবসাটাই হলো ব্যাকলিঙ্ক দেওয়ার ব্যবসা। এরকম অনেক কোম্পানি আছে বা মানুষ আছে ফাইবারে যারা ওয়েবসাইট বানাই শুধুমাত্র ব্যাকলিঙ্ক বেচার জন্য। ওই ওয়েবসাইটগুলো গুগলও কিছুদিন পর বুঝে যায় যে এই ওয়েবসাইটের আসলে তেমন কোনো ভ্যালু নেই, এটা খুব একটা স্ট্রং ওয়েবসাইট না, এর কাজই হলো বিভিন্ন ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক দেওয়া। সো আপনি যখন এই জায়গাটায় দেখবেন আউটবাউন্ড ডোমেইন বা এই যেই ওয়েবসাইট থেকে আমি ব্যাকলিঙ্ক কিনবো, এই ওয়েবসাইটটা অলরেডি কতজনকে ব্যাকলিঙ্ক দিছে, এই নাম্বারটা আমি যখন দেখবো 1000, 2000, 3000, 4000, তখন আমি এই ওয়েবসাইটটার থেকে ব্যাকলিঙ্ক নিব না, বিকজ ও অনেক মানুষকে ব্যাকলিঙ্ক দিছে, ওর ব্যাকলিঙ্কের তেমন কোনো পাওয়ার নাই। এসইওর ইন্ডাস্ট্রিতে এটাকে বলে ব্যাকলিঙ্ক জুস। যেই ওয়েবসাইট যত কম ব্যাকলিঙ্ক দেয় ওই ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক জুস তত ভালো। আপনি চান ব্যাকলিঙ্ক জুস ভালো আছে এরকম ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নিতে। থার্ড পয়েন্ট গেল। এরপরে ফোর্থ পয়েন্ট কী জিনিস? ফোর্থ, এটা সবসময় মিলবে না, বাট যদি মিলে তাহলে খুবই ভালো। আপনি সবসময় এমন ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নিতে চান যে ওয়েবসাইটে ট্রাফিক আছে বা ভিজিটর আছে। সো আমি যদি এই ওয়েবসাইটে লিখে এসইএম রাশে সার্চ দিই, আমরা দেখতে পারবো এই ওয়েবসাইটে 203 জনের মতো ভিজিটর আসে পার মান্থ, হুইচ ইজ গুড, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এমন ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নিতে চাই না যেটা 0 ভিজিট পার মান্থ, কারণ যদিও আমরা ব্যাকলিঙ্ক নিতেছি গুগলের জন্য, গুগল যেন ব্যাকলিঙ্ক আমাদের ট্র্যাক করতে পারে, এটাই আমাদের মূল উদ্দেশ্য, বাট আমরা চাই যে কিছু হিউম্যান বিইংস, মানুষজন দেখুক আমাদের ব্যাকলিঙ্ক। সো আমরা এক ঢিলে 2 পাখি মারতে চাই, এবং যদি এমন, যেহেতু আমরা টাকা দিয়েই কিনতেছি, আমরা ভালো জায়গা থেকেই কেনার চেষ্টা করব। সো আমরা এমন ওয়েবসাইট যেগুলায় কোনো ভিজিটরই আসে না, ওইগুলা থেকে আমরা কখনোই ব্যাকলিঙ্ক নিব না। সো এই ব্যাপারগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন এবং তারপরে এই ক্রাইটেরিয়াগুলো মিলায় যদি আপনি ব্যাকলিঙ্ক কিনেন, আপনার পেনাল্টির রিস্ক বলতে গেলে নাই হয়ে যাবে। আপনার ব্যাকলিঙ্কের কোয়ালিটি ভালো হইলে আপনার র্যাঙ্কিং করতেও সুবিধা হবে, প্লাস আপনার ক্লায়েন্টও হ্যাপি থাকবে। ভিডিওটা শেষ করার আগে আরেকটা ব্যাপার বলি, অনেক সময় আপনার নিজের মধ্যেই এই সিচুয়েশনটা চলে আসবে। যেমন ধরেন আপনি 10,000 গেস্ট পোস্টের ওয়েবসাইট পাইছেন, যে এই 10,000 ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট নেওয়া সম্ভব, ঠিক আছে, কথার কথা, বা এই 10,000 ওয়েবসাইট থেকে আপনি রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিংয়ের মাধ্যমে লিঙ্ক নিতে পারবেন। এখন আপনি কি 10,000 জনকেই ইমেল করবেন? করতে পারেন আপনার যদি সময় থাকে, এবং যত বেশি করা যায় তত আসলে ভালো, লস নাই এখানে কোনো। বাট অনেক এসইও এক্সপার্ট যেটা করে, ওরা ঠিক এই সিস্টেমটা ইউজ করে। ডোমেইন অথরিটি দেখে, ট্রাফিক আছে নাকি দেখে, স্প্যাম স্কোর কীরকম দেখে, আউটবাউন্ড লিঙ্ক বা অলরেডি ও কতজনকে ব্যাকলিঙ্ক দিছে এটা দেখে ও জাজ করার চেষ্টা করে এই 10,000 জনের মধ্যে কোন 500কে আসলে আমার অ্যাপ্রোচ করা উচিত, কারণ ওই 500 ডোমেইন হইল ভালো ডোমেইন, ওগুলো থেকে ব্যাকলিঙ্ক পাইলে আমার খুব লাভ হবে। আগের ভিডিওতে বলেছিলাম, আজকেও বলি, নাম্বার অফ ব্যাকলিঙ্ক ইম্পর্ট্যান্ট, বাট দিন শেষে আমাদের গেমটা ব্যাকলিঙ্কের নাম্বার বাড়ানোর গেম না, আমাদের গেমটা হইল ওয়েবসাইটকে বিভিন্ন কিওয়ার্ডের জন্য গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করার গেম। এটা ভুলে গেলে হবে না, ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার ব্যাকলিঙ্ক কেনার সময় যদি আপনার কিনতে হয় আর কোনো সমস্যা হবে না, এবং আপনি বাজে ব্যাকলিঙ্ক কিনে ফেলবেন না ভুলে।